আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আমাদের এই জগতে এমন কিছু ঘটনা ঘটে যায়, যা সবসময় আমাদের সবাইকে ভালো থাকতে দেয় না। আজ আমার জীবনের তেমনই একটি ঘটনা আমি লিখে পাঠাচ্ছি এবং আ ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার স্ত্রী একজন মিডওয়াইফ। তার পোস্টিং মুন্সিগঞ্জ জেলায় গণিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি সিলেটে থাকি। পেশায় একজন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার। যখন আমার স্ত্রীর নতুন পোস্টিং হয়, তখন আমাদের একমাত্র ছেলে, তার বয়স ছিল ৩ মাস। সেই ৩ মাসের ছেলেকে নিয়েই আমার স্ত্রী চাকরিতে যোগদান করেন এবং তার মাকে অর্থাৎ আমার শাশুড়িকে নিয়েই হাসপাতালের কোয়ার্টারে থাকেন। চাকরির সুবাদে আমি আমার বাড়িতেই থেকে যাই। আপনার হয়তো জানা আছে যে মিডওয়াইফদের মাসে কয়েকটা নাইট করতে হয়। ঘটনাটা তেমন একটা নাইটের। গত রোজার ঈদের ছুটিতে আমি মুন্সিগঞ্জ চলে যাই স্ত্রী-পুত্রের সাথে ঈদ করার জন্য। আমি যেই দিন যাই, আমার শাশুড়ি হাসপাতালের কোয়ার্টার ছেড়ে তার বাড়িতে চলে যায়। সাধারণত আমার স্ত্রী নাইট ডিউটির সময় আমার শাশুড়িকে সঙ্গে নিয়ে যেত। কিন্তু উনি সেদিন আমার মানে উনি না থাকায় আমাকেই সঙ্গে যেতে হয়। যাওয়ার কারণ আ কোনো রোগী যখন আসে তখন তাকে বাচ্চাটাকে রাখা লাগে। আর যখন কাজ থাকে না মিডওয়াইফদের জন্য নির্ধারিত রুমেই বসে থাকে বা ঘুমিয়ে থাকে। রাত আনুমানিক ২ টা। আমিও আমার স্ত্রী ছেলের সাথে খেলা করছি। আমার কেন যেন মজাটা পড়েছি আমি মনে হয়। যাই হোক, ঠিক তখন একজন লেবার পেইন নিয়ে হাসপাতালে আসে। আমার স্ত্রীর কাজ হচ্ছে সেই রোগীর ডেলিভারি করা। আমার কাছে বাচ্চা রেখে আমার স্ত্রী তার কাছে চলে যায় এবং স্ত্রীর যাওয়ার পরেই বাচ্চাটা কান্নাকাটি শুরু করে। কোনোভাবেই বাচ্চা সামলাতে পারছিলাম না। তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। হাসপাতাল ঘরে ছিমছাম নীরবতা। কোথাও কোনো লোকজন নেই। হালকা শব্দ ভেসে আসছে রোগীদের কাতরানোর আওয়াজ। বাইরের ল্যাম্পপোস্টের আলো আসছে করিডোরে। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে সেই আলোতে হাঁটছি আর শান্ত করার চেষ্টা করছি। হঠাৎ দেখি একটা সদ্য প্রসব হওয়া বাচ্চা হালকা গুগু শব্দ করে উল্টো দিক থেকে আসছে। তার নাড়ি-ভুড়ি এখনো কাটা হয়নি। আ নাড়ি কাটা হয়নি। সে সে যেই দিক দিয়ে আসছে রক্ত ভেসে যাচ্ছে। এত রাতে এত বাচ্চা, এত ছোট বাচ্চা এখানে থাকা অসম্ভব। এইটা দেখেই আমার মনে হচ্ছিল আমার প্রাণ পাখি বোধহয় বের হয়ে যাবে। কেন জানি না তখন এত অশান্তি লাগছিল বলে বোঝাতে পারব না। এক দৌড়ে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম এবং দরুদ পড়া শুরু করে দিলাম। আ এবং চারিদিকে যখন মানে আমি দেখি যে ছোট, ছোট একজোড়া পা দেখা যাচ্ছে। পায়চারি করছে রুমের চতুর্দিকে। একটু পরে দরজায় নক হতেই দৌড়ে দরজাটা খুলে দিলাম। ভাবলাম হয়তো আ ভাবলাম হয়তো আ বা এই আ আচ্ছা ভাবলাম হয়তো আমার স্ত্রীকে খুঁজছে। দরজাটা খুলে আমি শক্ত হয়ে গেলাম। দরজায় একজন মহিলা রক্তে আ আচ্ছা একটু পরে দরজাতে টকটক করে আওয়াজ হলো এবং আমি ভাবলাম যে আমার বউ নয়তো রোগীর কাছে মানে কোনো একটা লোক এসছে। আমি দরজাটা খুলে দিলাম এবং শক্ত হয়ে গেলাম। দেখি একজন মহিলা রক্তে লাল হয়ে গেছে তার শরীর। আমার দিকে তাকিয়ে হাসতে, হাসতে বলল, "আমার বাচ্চাটাকে দেখেছেন? এদিক দিয়ে এসেছে।" আমার বুঝতে বাকি রইল না মহিলাটি কোন বাচ্চার কথা বলছেন। আমি তখন কথা বলতে পারছি না, চিৎকার দিতে পারছি না। শুধু মনে হচ্ছে আল্লাহকে ডাকছি আর বলছি, "আল্লাহ, আমার বাচ্চাটাকে হেফাজত করো।" মহিলা আবার হাসতে, হাসতে বলল এবং হাসতে শুরু করল এবং কোথায় যেন মিলিয়ে গেল। একটু পরে আমার স্ত্রী এলো এবং বলল যে, "ডেলিভারি করলাম। সেই বাচ্চার মা দুজনেই মারা গেছে। কাউকে বাঁচানো যায়নি।" আমি তখন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা স্ত্রীকে বলতে যেয়েও বলতে পারলাম না। কারণ প্রথমত আমার স্ত্রী ভয় পাবে, দ্বিতীয়ত আমি হয়তো আর না গেলেও হবে। কিন্তু আমার স্ত্রীকে যেতে হবে সেখানে প্রতিনিয়ত। কিন্তু সেই রাতের ঘটনা কেন ঘটলো? আমার কিছুই সবকিছুই আমার কাছে আজকে অজানা হয়ে গেল। এই ছিল আমার ঘটনা। আমি যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই, তাই কিছু জিজ্ঞাসা করলাম না। ভূত এফএমে এটি আমার ১ম ঘটনা। ঘটনাটি পড়ে শোনালে আমি খুশি হব। আমি রাবেয়া আক্তার কণিকা, বর্তমানে ক্লাস 10 এ পড়ছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি বাটিয়াঘাটা জেলার ১ নম্বর জলমা ইউনিয়নের বাসিন্দা। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আমার বাবার সাথে। আমার বাবা অনেক সাহসী ছিল। আমার বাবা মসজিদের একজন মুয়াজ্জিন। তাই ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে যেতে হতো। রাত ৩:৩০ বা ৪টার সময় বাবা সাইকেলে করে মসজিদে যায়।
প্রতিদিনের মতো বাবা আয়াতুল কুরসি ও অন্যান্য দোয়া পাঠ করে গেট থেকে বের হয়ে ইয়াসিন সূরা পড়তে পড়তে যেতে লাগলো। যেতে যেতে কয়েকটি কালভার্ট পার হয়ে যেতে হয়। প্রথম কালভার্টটি যখন পার হচ্ছিল, তখন হঠাৎ আমার বাবা নীরব আঁধারে স্পষ্টভাবে শুনতে পেল কালভার্টটির নিচ থেকে কে যেন হাসছে। সঙ্গে সঙ্গে আমার বাবা বুঝতে পারল যে তার কাঁধ যেন অনেকটা ভারী হয়ে গেল এবং সাইকেলটা ভাইব্রেট করা শুরু করলো। বাবা কি করবে কিছুই বুঝতে পারছে না। কিন্তু যত কিছুই হয়ে যাক না কেন, বাবা ইয়াসিন সূরা পড়া বন্ধ করলেন না। আমার বাবা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার পাশ দিয়ে একটা পাইপ গিয়েছে। নদী থেকে ড্রেজিং মেশিন দিয়ে যে মোটা পাইপ দিয়ে বালি সাপ্লাই করা হয় সেই পাইপ। নদী পর্যন্ত লাগানো ছিল সেই পাইপটা। সেই রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর যা দেখল তা হলো বালির পাইপের ওপরে ১৪ থেকে ১৫ ফিট লম্বা সাদা কাপড় গায়ে পেঁচানো কেউ একজন শুয়ে আছে। বহু আকাঙ্ক্ষা নিয়ে কিছুটা কাছে গিয়ে দেখল এরকমের অদ্ভুত টাইপের আরো মানে কাছে গিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিটা সর্বোচ্চ ৫ থেকে ৬ ফিট। আর তার শুধু হাত ২ টা হলো ১৪ থেকে ১৫ ফিট। বিশ্বাস করবেন কিনা জানি না। বাবা যখন তার খুব কাছে, একদম কাছে গেল তখন ভয়ংকর জিনিসটি তার নিজের এক হাতের তালুর ওপর উঠে বসল। বাবা কোন রকম সেটিকে ক্রস করল। তারপর ২য় কালভার্টের কাছাকাছি আসতেই সব নরমাল হয়ে গেল। বাবা মসজিদে গিয়ে আজান দিলেন, নামাজ পড়লেন। তারপর বাসায় এসে সবার সাথে ঘটনাটি শেয়ার করলেন। আমার মা বলল, "কিছুদিন রাতে মসজিদে গিয়ে থাকতে।" কয়েকদিন মসজিদে থাকার পর সব স্বাভাবিক হলো। তখন আবার বাসায় এসে থাকা শুরু করলেন। এভাবে বেশ কিছুদিন কোনো সমস্যা ছাড়াই যাওয়া আসা করতে লাগলেন। কিন্তু বাবা প্রতিদিন রাতের মতো করে একদিন সাইকেলে করে যাচ্ছিলেন ফজরের আজান দিতে। হঠাৎ সেই কালভার্টের কাছে এসে মাথা ঘুরতে লাগলো তার। আর অনুভব করতে লাগলো আস্তে, আস্তে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। যখন সামনে তাকালো, তখন সবকিছু ঝাপসা ধোঁয়ার মতো। মনে হলো কোনো কিছু সাইকেলের সাথে বাড়ি খেয়ে আলাদা হয়ে গেল আর সাইকেল থেকে পড়ে গেল। মজার ব্যাপার হলো ওই বস্তুটি যেটি সাইকেলের সাথে ধাক্কা লেগেছিল সেটির কোনো ওজন ছিল না। বাবা উঠে বসতে চাইল কিন্তু পারল না। যেন কোনো জড় বস্তু হয়ে গেছে। কোনো মতে যখন পাশ ফিরে তাকালো, দেখল ১৫ ফিট হাতওয়ালা মানুষ সাইজের বস্তুটি তার পাশে শুয়ে আছে। সেই ভয়ংকর বস্তুটি তার নিজের একটি হাতের ওপর উঠে বসল। বাবা খেয়াল করল সেই বস্তুটির হাত মাত্র একটাই। আগেরবার যখন দেখেছিল তার ২ টা হাত ছিল এবং তখনও সে হাতের উপরে উঠে বসেছিল। তার যে হাতটা ছিল না সেই পাশের অংশটি বাবার বর্ণনায় কোনো গাছের ডাল মুড়িয়ে ছিঁড়ে গেলে যেমন দেখা যায়, পাইপের পাশে পড়ে আছে ঠিক তেমনই। আবার সাইকেলটা পাশের খালের মধ্যে পড়ে আছে। সবকিছু কেমন যেন ঘোর, ঘোর লাগছে। তখন নিজেকে আবিষ্কার করল যে তার পুরো শরীরে কাদা পানি লেগে আছে। মনে হলো খালের পানিতে গিয়ে পড়ে কাদা পানি লেগে গিয়েছিল। সবকিছু নিজের শক্তির বিপরীতে ভেবে বাবা যখন দৌড় দিবে ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে একজন মধ্য বয়সের লোক টর্চ হাতে। বাবা যেন মরেও ফিরে এসেছে। বাবা সেই লোকটাকে ডাকলো। লোকটি এসে বাবাকে বলল, "আমি বিপদে পড়েছি।" লোকটি বলল, "আমার একটা হাত হারিয়ে গেছে। যদি একটু খুঁজে দিতেন।" বাবা হতবাক হয়ে তার কথা শুনে কিছু বিশ্বাস করতে পারছে না। লোকটি হেসে বলল, "কি ভয় পেয়েছেন?" এই বলে বাবার হাতটা সজোরে টান দিয়ে খালের পাশে নিয়ে বলল, "ওই জিনিসটাই।" আমার বাবা তাকিয়ে দেখল সেই ১৫ ফুট সাইজের একটা হাত। হাতটি খালের পানি হতে বের হয়ে হাতের আঙুলগুলো থেকে কেমন যেন আগুনের মতো কিছু একটা বের হচ্ছিল। বাবা কিছু বুঝে ওঠার আগেই
লোকটি উল্টো হয়ে খালের পানিতে লাফ দিল, কিন্তু কোনো শব্দ হলো না। বাবা আর কিছু না ভেবে রাস্তা ধরে সোজা দৌড় দিল। জিন্নাপাড়ার মুক্তা কমিশনার কালভার্টে এসে দেখল একজন রিক্সা চালক বসে বিড়ি টানছে। বাবা সেখানে গিয়ে আবারও জ্ঞান হারালো। পরে যখন জ্ঞান ফিরল তখন সে দেখল বাসার বেডে শুয়ে আছে। ভোরে আলো ফুটে উঠেছে। সেই রিক্সা চালক যদি আমাদের প্রতিবেশী, তিনিই বাবাকে বাসা পর্যন্ত নিয়ে এসেছেন। তারপর বাবার পরিচিত আসলাম খাসা নামের একজন হুজুর এসেছিলেন। তার নামের মতোই তিনি অদ্ভুত একজন লোক। এই আসলাম খাসা হুজুরকে নিয়ে একটা লোমহর্ষক ঘটনা, সত্য ঘটনা রয়েছে। সময় পেলে লিখে পাঠাবো। যাই হোক, হুজুর সবাইকে ঘরের বাইরে যেতে বললেন এবং ঘরের ভেতর লাইট অফ করে দিয়ে কিছু একটা করলেন। কিন্তু পরবর্তীতে কি হয়েছে জিজ্ঞাসা করার সময় সেই আসলাম খাসা হুজুর কাউকে কিছু বলেননি এবং বাবাকেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বাবাও কিছু বলেননি। এমনকি ওই দিন সারা দিন পর্যন্ত তিনি কারো সাথে কোনো কথা বলেননি। বাবার কিছুদিন ধরে প্রচন্ড জ্বর ছিল, তারপর আপনা আপনি সেরে গেল। এর মধ্যে বাবা অনেক শুকিয়ে গিয়েছিলেন, তারপর সুস্থ হয়েছিলেন, পুরোপুরি ঠিক হয়ে ওঠেননি। কিন্তু আজও অজানা যে হুজুর আর বাবা কি এমন জানতো যে আমাদের বলা যাবে না। আর ঘটনাটাই বা কি ছিল জানি না, আজও অজানা। ভালো থাকবেন। এই ছিল ঘটনা, আপনাদের ইমেইল করা, এবং সেই ঘটনাটি আমি এই মুহূর্তে পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া। এটা একটু মানে আ ডিফিকাল্ট পড়া আমার জন্য। তারপরেও পড়ছি। কেন সেটা আপনি বুঝতে পারবেন। উনি নিজেই লিখে দিয়েছেন। ফার্স্ট অফ অল সরি ভাইয়া। বাংলিশ বাংলা প্লাস ইংলিশে মেইল করার জন্য। কারণ আমি বাংলা লেটার্সে খুব বেশি কমফোর্টেবল না। স্পেলিং মিস্টেক বা রিডিং এ প্রবলেম হলে কাইন্ডলি মাফ করে দিবেন। কজ অলদো আমি বাংলাদেশের সিটিজেন, আমি ছোট থেকে দার্জিলিংয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করি। প্রেজেন্টলি আমি ওখানে আছি। সো স্টুডিওতে গিয়ে শেয়ার করা আমার জন্য পসিবল না। আজকে যে এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে চাই ভূত এফএমের সাথে, সেটা আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি ইন স্কুল। নেমটা মেনশন করলাম না। ইন কুরসিয়ং অ্যারাউন্ড 2012, তখন আমি ক্লাস 7 এ পড়ি। ঘটনাটা হরর কিনা জাজ করতে পারবো না। বাট আমি যা এক্সপেরিয়েন্স করেছি আগে ওয়াজ লাইক রিয়েলি স্কেরি ফর মি। বাইরে থেকে দেখে হিলস যতটাই সুন্দর লাগে তার গভীরে জঙ্গলে কিন্তু তার ঠিক তার ঠিক অনেক বেশি ভয় আর রহস্য ভরা থাকে। কুরসিয়ং টাউনে খুব পরিচিত একটা হরর প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, এই টাউনটাই। যদিও আমরা জানি এটা চায়ের জন্য বিখ্যাত না। আচ্ছা, আমরা কিন্তু ওটাকে ঘুরতেও যাই এবং যারা দার্জিলিং গেছেন তারা জানেন যে মাঝখানে একটা ১ম যে জায়গাটা আসে সেটা হচ্ছে মানে সবাই বলে যে এটা একটা দেখার মতো জায়গা বা একটা, সেটা হচ্ছে কুরসিয়ং। একটা ভিউ পয়েন্টও আছে। আচ্ছা, তারপরে তিনি লিখছেন যে আমি কুরসিয়ং ক্লাস 1 থেকে পড়াশোনা করলেও ওই স্কুলে ক্লাস 4 এ অ্যাডমিশন নেই। দ্যাট ওয়াজ 2009। 2009 to 2011 এই ইয়ারগুলো খুব ভালোভাবে কাটে আ এবং কেটেছিল। কিন্তু সমস্যা শুরু হলো যখন 2012 এ আমাদের গার্লস উইংটা নতুন বিল্ডিং এ শিফট করা হলো। ওই বিল্ডিং এ আগেও অনেক স্টুডেন্ট ছিল, বাট আই এম নট সিউর এনিওয়ান এলস এক্সপেরিয়েন্সড সাচ নাইটমেয়ারস অর নট। হিলসে উইন্টার মান্থগুলো খুব ঠান্ডা হওয়ার কারণে 3 মান্থস নভেম্বর টু ফেব্রুয়ারি হলিডে থাকে। সো আমরা যখন উইন্টারে হলিডেজ শেষে ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি স্কুলে ব্যাক করলাম, আফটার রিচিং আমাদের বলা হলো যে হলিডে ১ উইক এক্সট্রা এর জন্য এক্সটেন্ড করা হয়েছে ডিউ টু কন্টিনিউয়াস স্ট্রাইক ইন হিলস। ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন আমি অ্যান্ড ৩ মোর বাংলাদেশি স্টুডেন্ট ১ সপ্তাহ আগে স্কুলে পৌঁছে যাই। ওভারঅল আমরা ৭ জন ছিলাম এন্টায়ার বিল্ডিং এ। 4 স্টুডেন্টস, একজন একজন ম্যাট্রন অ্যান্ড প্রিন্সিপাল স্যার অ্যান্ড
আচ্ছা আর এবং বিল্ডিংটা ছিল ৪ তলা। ফার্স্ট ফ্লোর ডাইনিং অ্যান্ড অফিস, সেকেন্ড ফ্লোর ক্লাসরুম, থার্ড ফ্লোর ডরমেটরি, ফোর্থ ফ্লোর অডিটোরিয়াম। সো আমরা স্কুলে ঢুকে ডরমিটরিতে নিজেদের বেডগুলো অ্যারেঞ্জ করে নিলাম। দেন অ্যাজ পার আওয়ার রুটিন ডিনার করে অল অফ টু বেড। তারপর থেকে শুরু হলো কিছু অবাস্তব ঘটনা। 4th ফ্লোরে যে অডিটোরিয়ামটা ছিল ওখানে তখনও কিছুই শিফট করা হয়নি। ইট ওয়াজ এন্টায়ারলি এম্পটি। বাট রাত ঠিক ২:৪৫ যখন আমরা সবাই একটা সাউন্ড পেলাম। ইট ওয়াজ লাইক 4th ফ্লোরে কেউ অনেক জোরে, জোরে ফার্নিচার মুভ করছে। We had 4 German Shepherd dogs যাদের রাতে আনচেইন করা থাকতো এবং followed by the noise those dogs started barking অডিটোরিয়ামের দরজার সামনে। আমাদের ওয়ার্ডেন আর প্রিন্সিপাল স্যার rushed to the auditorium as soon as তারা দরজা খুলল, the sound was gone আর পুরো বিল্ডিংটা was silent. তো অডিটোরিয়ামের লাইট অন করে আমরা দেখলাম যে সেখানে কিছুই ছিল না। ডগস অলসো স্টপ বার্ক, কুকুরগুলো তখন ডাকছিল না। অ্যান্ড ওরা সবাই লক করে ওরা সবকিছু লক করে যে যার রুমে ফিরে চলে যায়। আমাদের অলরেডি গুজবাম্প স্টার্ট হয়ে গিয়েছিল। নেক্সট মর্নিং সব ঠিক রুটিন ওয়াইজ ডে ফলো করলাম। দেন আসলো আবার সেই রাত। আমরা অল অফ টু স্লিপ। আবারও ২:৪৫। আমি ভয়ঙ্কর বিল্ডিং কাঁপানো সেই সাউন্ডটা। We were already now really scared. আ অ্যান্ড এমন চলতে থাকলো যে লিটারালি এভরি ডে আনটিল 4th নাইট। অন দ্য 4th নাইট আমরা এইবার নতুন কিছু শুনলাম যেটা ছিল মেয়েদের নুপুরের সাউন্ড। আমরা যেটাকে বলি ঘুঙুর। সাউন্ডটা এমন ছিল লাইক কেউ ওটা পড়ে পুরো অডিটোরিয়ামটা ক্রস করছে অ্যান্ড স্টেয়ার্স দিয়ে নিচে এসে আমাদের ডরমিটরি এরিয়াতে এন্টায়ারলি হাঁটাচলা করে ব্যালকনি দিয়ে চলে যেত এবং তারপর এসে আমাদের ডরমিটরিতে আচ্ছা তারপর সাউন্ডটা আর পাওয়া যেত না। আমরা এমন শুনতে, শুনতে উই গট ইউজড টু ইট। এখন তো আর মানে অতটা ভয় লাগতো না। আস্তে, আস্তে সব স্টুডেন্টরা ব্যাক করে। দেন we were slightly relieved এবং আর্লি আফটার 1 মান্থ শুরু হলো আরো ভয়ঙ্কর কিছু। আমাদের ডরমিটরিতে দেয়ার ওয়ার বাঙ্কার বেডস এবং আমাদের বেডটা ছিল ওপরের বেড একদম জানালার সাথে অ্যাটাচড। আর সব বেডের পাশেই একটা করে এম্পটি বেড রাখা ছিল। যাতে করে হচ্ছে আমরা সো দ্যাট উই ডোন্ট গো স্লিপ এট নাইট। তো আ উইন্ডোর সামনে বেড পাওয়াতে আই ওয়াজ হ্যাপি। বেশিরভাগ রাতেই কার্টেনটা মুভ করে আ হিলস এর ছোট, ছোট লাইটগুলো দেখতে ভালোই লাগতো। দেখতে, দেখতে মাঝে, মাঝে জানালা খুলে রেখে ঘুমিয়ে পড়তাম। এমনই একদিন রাতে জানালাটা খুলে কার্টেন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল যখন একটা ঠান্ডা শিরশিরানি বাতাস ঘাড়ে লাগলো। জানালার দিকে তাকাই, দেখি অনেক লম্বা একটা শ্যাডো পর্দাটা হাত দিয়ে সাইড করে উঁকি মারছে। আমি তাকানোর সাথে, সাথে that thing left and left the curtain and disappeared. বাইরে ব্যালকনিতে ওটা কি ছিল দেখার সাহস হয়নি। আমি আস্তে করে মাথাটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে ভগবানের নাম নেয়া স্টার্ট করলাম। এইটুক টাইমে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঘেমে জামাকাপড় ভিজে গেছে। স্টিল আমি একটা আঙুলও বাইরে বের করার সাহস পাইনি। এইভাবে রাত কাটলো। পরদিন সকালে আমি অনেক ভাবলাম। দেন সবকিছু ভেবে সিদ্ধান্ত নিলাম যে ওটা কোনো হিউম্যান হওয়া ইম্পসিবল। কজ বাঙ্কার বেডের ওপরে বেডগুলো লিটারালি 8 to 9 ফিট উঁচু হয় অ্যান্ড তার ওপর দিয়ে উঁকি মারার মতো মানুষ আমাদের স্কুলে কেউ নেই। Another important thing is no one has access to the balcony. I was terrified now.
নেক্সট নাইট ঠিক 2:45-এ ঘুম ভাঙলো। দেন ধীরে দেয়ার ওয়াজ আ সিজ অফ সাউন্ড। একটানা অনেকগুলো শব্দ হচ্ছিল যা প্রতিদিনই শুনতে পেতাম। লাইক ফার্স্ট ফার্নিচার নাড়ানোর শব্দ, বিকট সাউন্ড, এরপরে সেই ঘুঙুর বা নূপুরের শব্দ এবং সেই মানে ফলোইং দ্য সেম প্যাথ অডিটোরিয়াম দিয়ে হেঁটে ব্যালকনিতে মিলিয়ে যাওয়া। এই অকারেন্সে ফিউ উইকস পর কয়েক সপ্তাহ বাদে আবার এক রাতে 2:45 ঘুম ভাঙল। সেম সিরিজ অফ নয়েজেস, বাট এইবার ঘুঙরুর সাউন্ডটা স্টেয়ার্স দিয়ে এসে ডরমিটরির শেষ মাথায় গিয়ে মিলিয়ে গেল। ব্যালকনির দিক থেকে ওই সাউন্ড পাওয়া গেল না। দেন আমি আমার রেগুলার রাতের মতো সাউন্ডটা ফলো করে যখন শেষ হয়ে গেল একটু ঘুমানোর ট্রাই করা স্টার্ট করলাম। বাট there was something more waiting for me that night. চোখটা একটু লেগে আসতে কুকুরের কান্নার সাউন্ড পেলাম। লাইক লিটারালি মনে হলো যে ডগস ওয়ার অ্যাড্রেসিং টু আওয়ার বিল্ডিং অ্যান্ড ক্রাইং। কিছুক্ষণ পরে there was pin drop silence and then happened something really একদম মানে অবিশ্বাসকর, আনইমাজিনেবল। ডরমিটরিটা ছিল অনেক বড়। কয়েকটা উইন্ডোর গ্লাস ওয়াজ ব্রোকেন এবং ব্রোকেন পার্টটা উডেন হ্যান্ডবোর্ড দিয়ে কাভার করা ছিল যাতে ঠান্ডা বাতাস না ঢোকে। সো কিছুক্ষণ পর অনেক জোরে জোরে ওই উডেন বোর্ডের ওপরে যেন নক করতে লাগলো। লিটারালি অনেক জোরে। আমি ব্ল্যাঙ্কেটের ভেতরে মাথা ঢেকে ভয়ে আর ঘামে সম্পূর্ণ ভিজে যাই। একসময় আমি অনেক শাউট করার ট্রাই করি, বাট আমি যতই চিল্লাতে ট্রাই করি আমি নিজের ভয়েসই নিজে শুনতে পাচ্ছিলাম না। আর অন্য কেউ কিভাবে শুনবে? ঠিক ৩ মিনিট ধরে এমন নকিং কন্টিনিউয়াসলি চলতে থাকলো। এমন আমি একসময় সেন্সলেস হয়ে যাই এমন হতে। সকালে অনেক ডাকাডাকির পর চোখ মেলে জ জল দিয়ে ঘুম ভাঙল এবং পরের দিন আমার অনেক জ্বর উঠে গেল। আমি এখন রেস্টের জন্য সারাদিন ডরমিটরিতেই থাকতাম। ক্লাসে অ্যাটেন্ড করতাম না। সারাদিন চুপচাপ ঘুমাতাম আর ঠিক রাত 2:45 থেকে ভোর 5টা পর্যন্ত জেগে থাকতাম। দিন যত যেতে লাগলো আমার টেম্পারেচার ১ ডিগ্রি করে বাড়তে থাকলো। একসময় অনেক টেন্সড হয়ে আমার নার্সের রুমে শিফট করা হলো সো দ্যাট শি কুড টেক প্রপার কেয়ার অফ মি। অন্য রুমে শিফট হয়ে আই স্লেপ্ট নাইটস অ্যাট পিস। আমি তখন আস্তে অনেক বেটার হয়ে গেলাম। এতদিন আমি যা এক্সপেরিয়েন্স করতাম কাউকে বলার সাহস পাইনি, বিকজ নো ওয়ান উড বিলিভ। একদিন কথায় আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম। দেন ওরা যা এক্সপেরিয়েন্স করেছে, সাউন্ড শুনেছে এগুলো বলা স্টার্ট করলো। এমনকি আমি যে জানালার পাশে একটা শ্যাডো দেখেছিলাম সেটাও নাকি আমার বেডের নিচের বেডে যে মেয়ে থাকতো সে দেখেছে সেম শ্যাডো। দেন লাকিলি ফিউ ডেজ লেটার আমাদের ডরমিটরি শিফট করা হলো। ক্লাস 8 to 10 কে ওই ডরমিটরি দেয়া হলো অ্যান্ড উই ওয়ার গিভেন দ্য beside dormitory. লেটার ওই ডরমিটরিতে অন্য সিনিয়র মেয়েরাও অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছে, সেটা নেক্সট টাইম শেয়ার করব। বিকজ এটা অলরেডি অনেক লং হয়ে গেল। ভালো লাগলে শেয়ার করবেন। ইমেলটা যেভাবে লেখা আছে আমি সেইভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমার নাম নঈম হোসেন, মেহেন্দিগঞ্জ, বরিশাল থেকে লিখছি। এখানে একটা কথা বলি যে আমি ইদানিং যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করবেন তাদেরকেও পাচ্ছি প্রচুর। আমি সবকিছুই পাচ্ছি, অডিও ক্লিপও পাচ্ছি প্রচুর। কিন্তু এই যে ঘটনাগুলো আমি পড়ি, যে ঘটনাগুলো আপনারা চমৎকারভাবে লেখেন, সেই ঘটনাগুলো আ এই সপ্তাহে একটু কম পেয়েছি, গত সপ্তাহেও তাই। সুতরাং আমার কাছে যদি বলেন তাহলে বলব যে এই একটি স্টোরি এই সপ্তাহে সিলেক্টেড হয়েছে সব স্টোরির মধ্যে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আ আ আমার মনে হয় যে আপনারা যদি
চেষ্টা করেন তাহলে এর চাইতে ভালো স্টোরির সন্ধান আপনারা পাবেন। তো আমি পড়ছি যেভাবে লিখেছেন বাকিটুকু। তিনি লিখছেন যে, "ভালো লাগলে পড়ে শোনাতে পারেন।" বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। মা যেভাবে বলেছেন সেইভাবে উল্লেখ করছি। ঘটনাটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কোনো এক গ্রামের। তখন সময় ছিল ১৯৯০ সালের দিকে। বর্ষাকাল, চারদিকে বর্ষায় খাল, বিল, পুকুর, নদী পানিতে পরিপূর্ণ ভরা। আমাদের বাড়ি থেকে কিছু দূরে ছিল নদী। আমাদের পাশের বাড়ির একটি ছেলে, নাম রনি, বয়স ১৫ থেকে কম বেশি হবে। রনি ওর মার কাছ থেকে দুপুরের সময় ভাত চায়। তার মা তাকে বলে, "তুই নদী থেকে গোসল করে আয়, আমি ভাত দিচ্ছি।" রনি গোসল করার জন্য লুঙ্গি নিয়ে যায়। তার মা খেয়াল করল অনেক সময় হয়ে গেল রনি এখনো বাড়িতে ফিরছে না। তার মা ভেবেছিল হয়তো বন্ধুদের সাথে কোথাও গিয়েছে। এভাবে সন্ধ্যা হয়ে গেল। তখন মা তাকে খুঁজতে, খুঁজতে নদীর দিকে গেলেন। যেতে, যেতে নদীর ঘাট পর্যন্ত গেলেন। তখন তার মা দেখলেন যে ঘাটের পাশে রনির লুঙ্গি আর জুতা, রনিকে কোথাও দেখা যাচ্ছে না। আশেপাশে তেমন লোকজন ছিল না। ২-১ জনের কাছ থেকে জানতে পারলেন তারা ওকে গোসল করতে দেখেছে, কিন্তু আর কিছু বলতে পারে না। সে তখন হতাশ হয়ে চারিদিকে মানুষ দিয়ে খুঁজে, জেলেদের মাধ্যমেও খুঁজে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত পেল না। তারা বুঝে উঠতে পারছিল না যে কি করবে। রনির মা ঐদিন রাতে স্বপ্নে দেখেন কালো একটা অবয়ব, ভালো করে চেহারাটা দেখা যাচ্ছে না, তাকে বলছে, "তুই চিন্তা করিস না, তোর ছেলে আমাদের কাছে ভালো আছে।" অবয়বটার কাছ থেকে একটা গন্ধ আসছিল। তার মা ঘুম থেকে জেগে উঠে তখনও ওই গন্ধটা পাচ্ছিল। পরদিন সকালে স্বপ্নের কথাটা তার বাবার কাছে শেয়ার করে। তারা তখন সিদ্ধান্ত নিল পাশের এলাকার এক তান্ত্রিক এসেছে, তার কাছে যাবে। বলে রাখা ভালো, তান্ত্রিকের শখ ছিল জিন-পরীদের তার বশ করে রাখা। ঐদিন রাত্রে তান্ত্রিকের কাছে তারা গেল। তান্ত্রিক তাদেরকে দেখেই তাদের অসুবিধার কথা বলে দিল। তারা শুনে অবাক হয়ে গেল। তান্ত্রিক আরো বলল, "তোর ছেলের যখন নদীতে একা গোসল করতেছিল, তখন ওই জায়গা দিয়ে একটা দুষ্টু পরী যাচ্ছিল। তখন তোর ছেলেকে ওর পছন্দ হয় এবং সাথে করে পরী মহলে নিয়ে যায়।" তারা তান্ত্রিককে জিজ্ঞাসা করে, "ওকে কি আমরা ফিরে পাবো না?" তান্ত্রিক বলে, "একটা উপায় আছে। তবে ওই কাজটা করতে অনেক সাহসী মনের মানুষ লাগবে।" রনির বাবা বলেন, "যত কঠিন কাজ হোক আমি আমার ছেলের জন্য করব।" তখন তান্ত্রিক তাদেরকে একটা কালো হাড়ের টুকরা দিল আর বলল, "সামনের অমাবস্যা রাত্রে দ্বিপ্রহরের সময় সম্পূর্ণ খালি হাতে এই হাড়ের টুকরোটা ওই নদীর ঘাটের পানিতে একা গিয়ে ফেলে আসতে হবে। আর হ্যাঁ, এ কথা কাউকে বলা যাবে না। বললে তোদের অনেক ক্ষতি হবে।" তারা হাড়ের টুকরোটি নিয়ে বাড়ি চলে গেল। ওই দিন রাতে স্বপ্নে দেখে ওই কালো অবয়বটি তাকে বলছে, "তোরা তান্ত্রিকের কথা শুনিস না, তোদের অনেক ক্ষতি হবে।" এভাবে প্রায় রাতে এই স্বপ্ন দেখে। তারা সিদ্ধান্ত নেয় তাদের ছেলের জীবনের জন্য তাদের সব ক্ষতি মেনে নেবে। কিছুদিন পর অমাবস্যা চলে এলো। যথাসময়ে রাত্রি দ্বিপ্রহরের সময় রনির বাবা সম্পূর্ণ একা শুধুমাত্র ওই হারটি নিয়ে চলে গেল। বাগানের মধ্য দিয়ে সরু রাস্তা, কোনো লোকজন নেই, চারিদিকে নিস্তব্ধ। হাঁটার সময় পায়ের নিচের পাতা খসখস শব্দগুলো কানে এসে লাগে। মাঝে মাঝে দুই একটা পেঁচার ডাক শোনা যায়। চারিদিকে কালো আঁধার ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুটা সময় হাঁটার পরে সামনে একটা বাঁশঝাড় পড়ে। আবছা আলোতে দেখলো একটা বাঁশঝাড় থেকে রাস্তার ওপর আড়াআড়ি ভাবে পড়ে আছে। বাতাস বৃষ্টি কিছু নেই। বাঁশটা কেন যেন পড়ে আছে এই কথা ভেবে আর বাঁশটার উপর দিয়ে সে চলে যায়। হঠাৎ একটা শব্দ হয়। তিনি ভাবেন হয়তো আরো একটা বাঁশ পড়েছে। এইভাবে পেছনে তাকান। তিনি অবাক হয়ে যান। দেখেন রাস্তার ওপরে
পড়ে থাকা বাঁশটি সোজাভাবে দাঁড়িয়ে আছে। মনে হলো কিছু একটা বাঁশটাকে টেনে ধরে রেখেছে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। তিনি প্রচণ্ড ভয় পান এবং তাড়াতাড়ি করে সোজা হাঁটতে থাকেন নদীর দিকে। নদীর ঠিক কাছে আসতেই হঠাৎ প্রচণ্ড শব্দ, ঝড় বাতাস শুরু হয়ে যায়। তার শরীর শিউরে ওঠে। আকাশে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই। মনে হচ্ছে এখনই বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। অনেক কষ্ট করে তিনি নদীর ঘাটে পৌঁছান এবং ওই হাড়ের টুকরোটি নদীর পানিতে ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার শুনতে পান। মনে হলো প্রচণ্ড আঘাত করলে মানুষ যেরকম চিৎকার করে সেই রকম। সাথে সাথে ঝড়, বাতাস সব থেমে গেল। ভয়ে ভয়ে তিনি ওইখান থেকে দ্রুত চলে আসেন। আসার সময় কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে খুব ভোরে চারদিকে তখনও হালকা আঁধার। তারা দুজনে নদীর ঘাটে যান এবং তারা দেখেন সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। ঘাটের সামনে পানিতে রনি আধা ডোবা অবস্থায় ভেসে আছে। নাক মুখ দিয়ে টাটকা রক্ত ঝরছে। রক্তে পানি লাল হয়ে গেছে। ওর মা তখনই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তাদের চিৎকারে আরো মানুষ চলে আসে। সকলে মিলে লাশটাকে ওপরে তোলেন। তারা দেখলেন লাশটার গলার ওপর নখের আঁচড়ের দাগ। ঘাড়টা সম্পূর্ণ ভাঙা, কাঁধের ওপর ঝুলে আছে। দেখে মনে হয় এইমাত্র ঘাড়টি মুচড়িয়ে ভাঙা হয়েছে। চেহারাটা বীভৎস কালো হয়ে গেছে। হঠাৎ কেউ দেখলে ভয়ে হাত খেয়ে উঠবে। ততক্ষণে চারিদিক ফর্সা হয়ে গেছে। আরো মানুষ ভিড় জমায়। তারপর লাশটা যথারীতি কবর দেয়া হলো। গ্রামের মানুষের মধ্যে একটা ভয়ের ছাপ পাওয়া যায়। তার মা বাবা আবার ওই তান্ত্রিকের কাছে যায়, কিন্তু তান্ত্রিককে তারা আর খুঁজে পায় না। তারা কি করবে কিছু বুঝতে না পেরে বড় একটা হুজুরের কাছে যান এবং হুজুরকে সকল কথা খুলে বলেন। হুজুর তাদেরকে বলেন, ওই তান্ত্রিক আপনাদের বিপদের সুযোগে আপনাদের ব্যবহার করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছে। পরীদেরকে তার বশে আনার জন্য, তার শক্তি বৃদ্ধি করার জন্য তান্ত্রিক এই কাজ করেছে। আপনাদেরকে স্বপ্নের মাধ্যমে পরীরা সতর্ক করার পরেও আপনারা এই কাজটি করেছেন। তাই পরীরা রাগান্বিত হয়ে আপনার ছেলেকে মেরে ফেলেছে। হাড়ের টুকরোটি ফেলার সময় আপনি যে চিৎকার শুনতে পেয়েছিলেন তা আপনার ছেলের চিৎকার। হয়তো আপনারা আপনার ছেলেকে কখনো ফিরে পেতেন না, কিন্তু আপনার ছেলে ওই জায়গায় এই পরিণতির চাইতে ভালো থাকত। এই ঘটনা শোনার পর গ্রামের সব মানুষের মধ্যে আরো আতঙ্কের সৃষ্টি হয়। সন্ধ্যার আগে সবাই যার যার বাড়িতে চলে আসেন। তারপর থেকে প্রতি অমাবস্যা রাত্রে জেলেরা মাছ ধরার সময় রনিকে ওই নদীর ঘাটে গোসল করতে দেখে। এখন আর ওই গ্রামটা নেই, নদীতে ভেঙে গেছে। সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। ভুল হলে ক্ষমা করবেন। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ঘটনাটি স্টুডিওতে এসে বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই ইমেল করে পাঠালাম। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। এখন যে ঘটনাটি বলবো সেটি ৯০-এর দশকের ঘটনা। বড় ভাইয়ের মুখে শোনা। আমি তখন নিউ 10 এ উঠি। তখন আমি যখন নিউ 10 এ উঠি, তখন আমি আর আমার ফ্রেন্ড সাইদুর মিলে প্রতি শীতের সন্ধ্যায় আমাদের গ্রামের একটি দোকানে বসে ভূতের গল্পের আসর বসিয়ে দিতাম। গ্রামের মুরব্বীদের চা পান খাইয়ে অথবা মুড়ি চিবোতে চিবোতে প্রতিদিন গল্পের আসরটা জমিয়ে তুলতাম। তেমনি একদিন দোকানে আলাউদ্দিন ভাই আসেন। উনি একজন জ্ঞানী ব্যক্তি, বলে রাখা ভালো। ওনার মাথার চুল বেশ পাতলা ছিল, যার কারণে সবাই ওনাকে জ্ঞানী বলেই ডাকত। যাই হোক, ঘটনাটা উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। তখন আমার বয়স ছিল ২২-২৩ বছর। টগবগে যুবক ছিলাম। সংসারের বড় ছেলে হওয়ায়, অকালে বাবা মারা যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছিল ছোটবেলা থেকেই। তখনকার দিনে বারকি বালি বোঝাইকৃত নৌকা চালিয়ে সংসার চালাতাম। বৈঠা বেয়ে ১৫-২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালি বোঝাই করে এনে সুনামগঞ্জ শহরে শিপু ভাইয়ের ঘাটে বিক্রি করতাম। সেদিন বালি আনলোড করার পর শিপু ভাই বললেন,
এখন আমার কাছে টাকা নেই, বিকেলে লঞ্চ ঘাট এসে নিয়ে যেও। যেহেতু উনি সম্পর্কে বড় ভাই হন, তাই মনে মনে না বললেও মুখে হ্যাঁ বলে চলে আসলাম। বাড়িতে এসে গোসল সেরে হাঁটা ধরলাম ইব্রাহিমপুরের দিকে। তখনকার দিনে আমাদের গ্রামে খেয়াঘাট ছিল না, তাই ইব্রাহিমপুরের খেয়া পার হয়ে লঞ্চ ঘাটে গেলাম। সেখানে হিন্দু বাবুর হোটেলে বসে অপেক্ষা করতে লাগলাম। উনি আসছেন না। ১৫-২০ মিনিট অপেক্ষা করার পর হঠাৎ তন্দ্রা নেমে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বলতে পারি না। ঘুম ভাঙল হোটেলের কর্মচারীদের ডাকে। উঠে দেখি রাত ১০টা। নিজেকে বিশ্বাস করতে পারলাম না। মনে হলো এই তো একটু আগে চেয়ারে বসেছিলাম। তাহলে কখন ঘুমালাম? আর কখন বা বিকেল সন্ধ্যা পার হয়ে রাত ১০টা হয়ে গেল। সেকালের রাত ১০টা মানে রাত পুরোপুরি গভীর। কি আর করব? নিরুপায় হয়ে বাড়ির পথ ধরলাম। পকেট পুরো ফাঁকা। খেয়া ভাড়া দেওয়ার মতো পয়সাও নেই। তাই নিয়ে অবশ্য চিন্তা ছিল না। কেননা মঙ্গল মাঝি আমার পরিচিত লোক। খেয়া পার হয়ে মঙ্গল মাঝির কাছ থেকে ২ টো বিড়ি চেয়ে নিলাম। পকেটে বিড়ি রেখে ভাবতে লাগলাম কোন রাস্তায় বাড়ি যাব। যদি গ্রামের মেইন রাস্তা ধরে হাঁটি তাহলে দেরি হয়ে যাবে। তাই নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। গভীর রাত, চন্দ্রিমার আলোয় চাইপাশ কেমন ঝলমল করছে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাকে পরিবেশটা যেন ভুতুড়ে হয়ে উঠেছে। হিন্দুহাটি পার হয়ে একটা বিড়ি ধরালাম। বিড়ি খেতে খেতে যখন বকুলের বাড়ির সামনে আসলাম, তখন ভাবলাম এখন বাড়ির উঠোনে ধরে এগোবো। যখনই নদীর পাড় থেকে উঠোনে উঠতে যাব, তখনই চোখে পড়ল উঠোনে ২ জন ব্যক্তি হাঁটাহাঁটি করছেন। পরনে সাদা জুব্বা, মাথায় পাগড়ি। দেখতে মানুষের মতো হলেও সাধারণ মানুষের চাইতে বেশ লম্বা। আনুমানিক ১০ ফিট। দেখতে দেখতে তারা ২ জন বাড়িতে থাকা কদম গাছটির সামনে লম্বা হয়ে উঠল। আমার তো চোখ কপালে উঠে গেল। এটা কি দেখছি আমি? চোখ দুটো একেবারে ছানা বড়া হয়ে গেছে। নিজেকে সামলে ফের নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। ভেতরে ভেতরে আমার জানা সব সূরা আর দোয়া কালাম পড়তে শুরু করলাম। যখন আমি হাঁটি, সাদা জুব্বা পরা ছায়া দুটো আমার সাথে সাথে হাঁটে। আমি হাঁটা বন্ধ করলে ছায়া দুটোও হাঁটা বন্ধ করে দেয়। আমার আর বুঝতে বাকি রইল না কিসের পাল্লায় পড়েছি। হঠাৎ মনে হলো আমার পকেটে একটা বিড়ি আছে। চট করে বাড়িয়ে জ্বালিয়ে ফেললাম। নিমেষেই যেন বিড়িটা শেষ হয়ে গেল। কি করব ভাবছি আর ঘামছি। ঘেমে ঘেমে ভিজে গেছি। দোয়া পড়তে পড়তে কিছু দূর এগোবার পর ধপাস করে আস্ত একটা বাঁশঝাড় সামনে পড়ে গেল। ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। একবার ভাবি বাঁশের ওপর দিয়ে চলে যাব, কিন্তু মুরব্বিদের মুখে এমন অনেক ঘটনা শুনেছি যে বাঁশের ওপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করলে নাকি বাঁশঝাড় সহ মানুষকে ওপরে উঠিয়ে নেয়। তাই ভয়ে ভয়ে হাঁটু সমান নদীর পানি ভেঙে বাঁশঝাড় পার হলাম। আশেপাশে তাকালাম। এবার ছায়া ছায়া দুটো চোখে পড়ল না। তবুও দোয়া পড়ছি। মনে মনে স্থির করলাম নদী পাড় দিয়ে ছেড়ে মেইন রাস্তা ধরে বাড়ি ফিরব। কিন্তু মেইন রাস্তা ধরে যেতে হলে শ্মশানের পাশ দিয়ে যেতে হবে। ঠিক করলাম শ্মশানের রাস্তা ধরেই যাব। যেই ভাবা সেই কাজ। দোয়া পড়তে পড়তে হাঁটছি। আর কিছু দূর এগুলোই শ্মশান। শ্মশানের ৭টা গাছ ছিল, এখনো আছে গাছগুলো। এর ঠিক কিছুটা আগে বড় বড় ২টো অশ্বত্থ গাছ। গাছগুলোর দিকে চোখ পড়তেই দেখলাম কারা যেন আগুন পোহাচ্ছে। সময়টা শীতকাল ছিল, তাই ভাবলাম হয়তো আশেপাশের বাড়ির কেউ হবে। মনে খানিকটা সাহস সঞ্চার করে অন্তত মানুষের দেখা পেয়েছি, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল যখন দেখলাম আগুনের কুণ্ডলি ২টি হাওয়ায় ভাসতে ভাসতে ওপরে উঠছে। ভয়ে শরীর, লোম সব দাঁড়িয়ে গেল। প্রচণ্ড শীতের মাঝেও ঘামতে ঘামতে ভিজে গেলাম। আবার সেই নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম। সামনেই বাঁশবাগান। জায়গাটার নাম খালের পাড়। চাঁদনি রাতেও জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। ভয়টা আরো বেড়ে গেল। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। ভাবলাম শীতের রাতে তো ঝড় হবার কথা নয়।
তবুও মনে মনে আল্লাহকে স্মরণ করছি। আর ওইদিকে বাঁশবাগান তছনছ হয়ে যাচ্ছে। আমি তবুও না থেমে সামনের দিকে হাঁটছি। বাঁশবাগান পার হতেই সামনে একটা পুকুর পড়ল। কালো কুচকুচে তার রং। কুকুর পড়ল। কিছু সময় পরে কুকুরটা সাদা ঘোড়ায় পরিণত হলো। আমি তখনও দোয়া পড়ছি আর এগোচ্ছি। কিন্তু ওই জিনিসটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে হাঁটছে। কিছুক্ষণ পরেই ঘোড়াটি আবার একটা বিশাল হাতিতে পরিণত হলো। এরপর আর এগুচ্ছে না। সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সামনে যাওয়া তার মানা। আর কিছু দূর হাঁটলেই বাড়ি পৌঁছে যাব। কিন্তু আর এগোতে পারছি না। হঠাৎ পকেটে থাকা দেশালাইয়ের কথা মনে পড়ল। কোন রকমে পকেট থেকে দেশালাই বের করে একটার পর একটা জ্বালাচ্ছি আর দোয়া পড়ছি। এরকম করতে, করতে হাতিটাকে ক্রস করে বাড়ির দিকে দ্রুত গিয়ে গতিতে হাঁটা শুরু করলাম। কিছুটা দূরেই কুপির আলো জ্বলতে দেখা যাচ্ছে। হয়তো মা আমার আশায় জেগে আছেন। বাড়ির কাছে আসতে আমার খুব কাছের একজন বন্ধু আমার নাম ধরে ডাকলো। বলল, "আলাউদ্দিন কোথায় যাস? আমাকে নিয়ে যা।" লোকের মুখে শুনেছি এরকম পরিস্থিতিতে পেছনে তাকাতে নেই। আমিও তাকাইনি। যখন ঘরের পাশে চলে আসলাম, তখন পেছন থেকে একটা আওয়াজ আসলো, "আজকে বেঁচে গেলি।" আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। "ও মা গো!" বলে একটা চিৎকার দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে চলে গেলাম। সাথে, সাথে জ্ঞান হারালাম। ২-৩ দিন পরে জ্ঞান ফিরল। তখন বাকশক্তি নেই। সবার কথা শুনছি, কোনো জবাব দিতে পারছি না। আমার এই অবস্থা দেখে পরিবারের লোকজন অনেক ডাক্তার, কবিরাজ দেখালেন, কিন্তু কোনো লাভ হয়নি। দিন, দিন আমার অবস্থা খারাপ হতে লাগলো। সবকিছু বিছানায় করতাম। মাথার ঘন কালো চুলগুলো ঝরে পড়ে গেছে। শেষমেশ দূরের কোনো এক বড় কবিরাজের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। তিনিও আমার কোনো উপকার করতে পারেননি। আমার অবনতি দেখে তিনি অনুমান করে বললেন, "উম, কিছুদিন পর নাকি আমি মারা যাব।" ওনার দেয়া দিন ঘনিয়ে আসলো। আমার হাতে মাত্র আর ১ রাত সময় বাকি। মা আমার পাশে বসে আছেন। রাতটা ছিল গ্রীষ্মের কোনো এক রাত। আনুমানিক রাত ৩টার কোনো এক কারণে আমার মা পাশ থেকে উঠে অন্য ঘরে গেলেন। গরমকাল ছিল বলে ঘরের দরজাও খোলা ছিল। হঠাৎ আমার চোখ উঠোনের দিকে গিয়ে পড়ল। দেখলাম সাদা পাঞ্জাবি আর পাগড়ি পরা ৪ জন লোক আমার দিকে আসছে। ভাবলাম হয়তো আমার মৃত্যুর সময় হয়ে গেছে। শেষমেশ কালিমা পড়ে নিলাম। লোক ৪ জন বেশ লম্বা ছিলেন। ওনারা একজন আরেকজনের পিছু হয়ে আমার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার সাথে সাথেই পুরো ঘর সুগন্ধে ভরে গেল। তবুও আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি। ওনারা সবাই ক্রমে, ক্রমে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সাথে, সাথে আমার বাকশক্তি ফিরে আসলো। শরীরের জোরও ফিরে আসলো। ওনাদের মধ্যে একজন বলে গেলেন, "ভয় পাস না, তুই ভালো হয়ে যাবি।" বলেই ৪ জন কোথাও উধাও হয়ে গেল। আমি মা বলে চিৎকার করে কেঁদে উঠি। আমার চিৎকার শুনে ঘরের সবাই আমার পাশে আসেন এবং খুশিতে কান্না শুরু করেন। এর কিছুদিন পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে পাঠিয়ে দেব।